সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একেবারে বিস্তারিত। নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, ফেব্রুয়ারিতে হবে ভোট। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গার সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদের উপর নির্ভর করছে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার থেকে মারুফা রহমানের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অংশীজন সংলাপে সোমবার যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সকল অংশীজনের সামনে প্রধান উপদেষ্টা তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের গল্প। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল। Stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. 8 বছরে প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। 3 দিনব্যাপী আয়োজনে আমন্ত্রণ জানানো হয় দেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরও। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। All acts of violence against Rohingya must cease immediately. We urge upon the Myanmar authorities as well as the Arakan army to ensure safety, security and livelihood of the Rohingyas. They should make sure that no more Rohingyas enter into Bangladesh. রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন তিনি। It is not only the responsibility of Bangladesh but also of the international community to share the burden of the Rohingya crisis, to reflect on the possible solutions and to play an active role in implementing them. In going forward towards these objectives, I propose the following 7 points. বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধান সেখানেই। International organizations রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় রাখতে এবং নিরাপদে তাদের বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত সারা বিশ্বকে এই বিষয়ে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে পশ্চিমা বিশ্বের 11টি দেশ। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড যৌথ এক বিবৃতিতে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধন রাখতে তারা সরকারের সঙ্গে কাজ করবে। বিশেষ করে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর 8 বছর পূর্তিতে এই যৌথ বিবৃতি এলো, যা বাংলাদেশের জন্য নতুন করে আন্তর্জাতিক সমর্থনের বার্তা বহন করে। দর্শক, যেমনটা বলছিলাম, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পশ্চিমা বিশ্বের 11টি দেশের। এ নিয়ে আরো খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত করছি সহকর্মী খালেদ মাসুদ রনিকে। রনি, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাজ্য। ঠিক কোন প্রক্রিয়ায় দেশটি বাংলাদেশের পাশে থাকার এই অঙ্গীকার ব্যক্ত করলো জানাবেন আমাদের। টিপু যেমনটা বলছিলেন যে 11টা দেশ রোহিঙ্গা ইস্যুতে তারা সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। আসলে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এখানে লন্ডনেও দীর্ঘদিন আন্দোলন হয়েছে এবং এখানে যে রোহিঙ্গা সংগঠন ছিল, যে সংগঠনের এই কনভেনার রয়েছেন আবু তায়ের চৌধুরী, যিনি এই ঘটনার পরই উনি অভিনন্দন জানিয়েছেন
এই যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশকে। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গা সংকট নিয়ে যখন বাংলাদেশে প্রথম থেকেই এই সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই থেকে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য, নিরাপদে প্রত্যাবর্তনের জন্য তারা জাতিসংঘ বিষয়টি উপস্থাপন করেছে এবং কন্টিনিউ বাংলাদেশকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আগামীতে তারা সাপোর্ট দেওয়ার প্রত্যাশা করছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে এই পর্যন্ত পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় বাঙালি কমিউনিটিরা প্রতিবাদ বিক্ষোভ করেছেন, ডাউনিং স্ট্রিটে লিখিত দিয়েছেন। এর পাশাপাশি ছিল এই রোহিঙ্গা যারা রয়েছেন এই দেশে এবং রোহিঙ্গাদের লিডার, তাদের নিয়েও তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবং আমরা মনে করি যে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে সর্বশেষ পর্যন্ত যুক্তরাজ্য থাকবে এবং বাংলাদেশ কমিউনিটি, প্রবাসীরা যারা আছেন 11 দেশের এই মতামতকে তারা স্বাগতম জানিয়েছেন। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ওই কনসুলেটের ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে সোমবার এই হামলা চালায় আওয়ামী দুষ্কৃতিকারীরা। সোমবার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তথ্য নিশ্চিত করেন। এর নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। বিদেশে অবস্থিত সব মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে স্বাগতিক দেশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুশফিকুল ফজল আনসারি। কারো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা? কেউ চিহ্নিত হয়েছে কিনা? নিরাপত্তা জোরদারের বিষয়টিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কনসুলেট অফিসারের সামনে একটা সিসি ক্যামেরা থাকে, অধিকাংশই কনসুলেট অফিসের সামনেই থাকে। তো এরই মধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের ছবি কিন্তু চলে এসেছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে কনসুলেট অফিস থেকে যদি বাদী হয়ে পুলিশের কাছে অভিযোগ যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই চিহ্নিত হয়ে যাবে যে কারা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু আমি এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত কনসুলেট অফিস থেকে এনওয়াইপিডি তে কোনো রকম অভিযোগ করা হয়নি। আরেকটি বিষয় বলে রাখি আপনাকে, আসলে ওই ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ তথ্য সম্প্রচার উপদেষ্টা আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 6টার সময় এইখানকার নিউ ইয়র্কের সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য ব্যক্তিদের কিন্তু কনসুলেট অফিস নিমন্ত্রণ করেছিল। অর্থাৎ এখানে একটা প্রেস কনফারেন্স হবে সন্ধ্যা 6টায়, অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টায় নিউ ইয়র্ক সময় সংবাদ সম্মেলন হবে, যা খবর আগে থেকে ঘোষণা হয়েছিল, যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকেই ওই কনসুলেট অফিসের সামনে কিন্তু অবস্থান করছিল এবং ডিম ছোড়া হয়েছে এবং ভাঙচুর যে হয়েছে এটা কিন্তু যে লক্ষ্য বস্তু ছিল, সে লক্ষ্য বস্তু ছিল এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত অতিথি ছিল তাদেরকে লক্ষ্য করে। এখন যে বিষয়গুলো সামনে এসেছে যে যে কোনো ওয়েতে এদেরকে খুঁজে বের করাটা খুব কঠিন কিছু না, কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীরাই বা কেন এই ধরনের ঘটনা ঘটলো, এটা আসলে সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে মনে করছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা। কারণ যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ প্রত্যাশা করে না। এই ছিল এখানকার সর্বশেষ খবর। কারিফুর রহমান, আপনাকে ধন্যবাদ। গ্রীষ্মের শেষ ভাগে ইতালিতে পর্যটকদের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, বিশেষত আগস্ট মাসে যখন দেশটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে গ্রীষ্মকালীন ছুটি থাকে, তখন হাজারো স্থানীয় ও বিদেশি পর্যটক ভিড় জমান জনপ্রিয় ভেনিস, রোম ও ফ্লোরেন্স শহরে। গরমে ইতালির ভেনিস, রোম, ফ্লোরেন্স সহ উপকূলীয় শহরগুলোতে এখন পর্যটকের পদচারণা চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতগুলো ভরে উঠেছে রোদ পোহানো আর বিনোদন প্রেমী মানুষের ভিড়ে। The shop here is amazing and the prices are good, so I'm glad to be here. ইউরোপিয়ান পর্যটকের পাশাপাশি বাংলাদেশীয় অনেক পরিবার যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে তারাও কিন্তু ইতালিতে ভিড় জমাচ্ছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি পর্যটক আসছেন। পর্যটন বিশেষজ্ঞদের মতে শুধু ইউরোপ নয়, প্রবাসী বাংলাদেশিরাও এই সময়ে পরিবার পরিজন নিয়ে ইতালি ভ্রমণ করে। তাদের আগমন ইতালির পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করছে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়েছে
কয়েক গুণ। সমুদ্রের পাড় আছে, অনেকভাবে ডেকোরেশন করা আছে, তারপর কিছু পার্ক আছে, অ্যাকোয়া পার্ক আছে, মানে ঘোরার জন্য জায়গার অভাব নাই। আমেরিকা, কানাডা, সুইডেন, গ্রিস, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, পোল্যান্ড, ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন সামারের সময় টুরিস্ট অনেক বেশি, আর বেচাকেনাও আলহামদুলিল্লাহ বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালি ভ্রমণের জন্য টুরিস্ট এসেছে। এবছর বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। ফলে খরচও সাধারণ সময়ের তুলনায় বেশি হচ্ছে। সব মিলিয়ে আগস্ট মাস পরিণত হয়েছে ইতালির ব্যস্ততম পর্যটন মৌসুমে, যেখানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটকের পদচারণা মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক ও সমুদ্র তীরবর্তী শহরগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসীদের সঙ্গে নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরিতে হয়ে গেল বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে ছিল অভিবাসী বাংলাদেশিদের মিলন মেলা। সেখানে প্রবাসীরা মেতে ওঠেন গল্প, গান, আড্ডা আর দেশের স্মৃতি রোমন্থনে। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরফে আচ্ছন্ন কানাডার বৈচিত্র্যময় প্রকৃতি গ্রীষ্মে জেগে ওঠে ভিন্ন রূপে। অচিরেই গাছের পাতা ঝরে প্রকৃতি ধারণ করবে নতুন রূপ। এমন সময় প্রবাসীদের সঙ্গে নিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরিতে হয়ে গেল বার্ষিক বনভোজন ও ফেস্ট উৎসব। এই আয়োজনের উদ্যোক্তা ছিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। আজ আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পিকনিক পেরিউইন পার্ক ক্যালগারিতে, এবং আমরা খুবই আনন্দমুখর পরিবেশে এই পিকনিকটা পালন করতেছি। আমরা সবাই এসে অনেক আনন্দ করছি, বাচ্চারা চারিদিকে খেলাধুলা করছে। প্রবাসী বাংলাদেশিদের সমাগমে আনন্দ উচ্ছ্বাসে দিনব্যাপী এই উৎসবে ছিল খাবার, বাঙালির চিরাচরিত আড্ডা আর র্যাফেল ড্র সহ নানা আয়োজন। বিদেশের মাটিতে মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ পেয়েছি। আমার আশেপাশে সবাই বাঙালি কথা বলতেছে। ক্যালগারির মাটিতে এই পিকনিকটাতে আমি যুক্ত হয়ে নিজেকে অনেক আনন্দময় মনে করতেছি। অভিবাসী বাংলাদেশিদের পদচারণায় উৎসব স্থল পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে। খুবই আনন্দ অনুভব করছি। আমাদের বাঙালিরা সবাই এখানে মিলিত হয়েছি, মানে একে অপরের সাথে কথা বলছি, হাসছি। চমৎকার একটা মুহূর্ত। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে হাজার বছরের বাংলার কৃষ্ট ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। আমরা ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মালদ্বীপ পুলিশ। ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে তারা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দুর্ঘটনার প্রতিচ্ছবি প্রদর্শন সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম শেখানো সহ নানা কর্মসূচি চালু করা হয়েছে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক দুর্ঘটনার পর রাস্তার পাশে পড়ে আছে আহত ব্যক্তি। দৌড়ে ছুটে আসছেন স্বজনরা। মুহূর্তেই পুরো ঘটনাস্থলে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। চালকদের সচেতন করতে অভিনয়ের মাধ্যমে এমন দুর্ঘটনার বিভীষিকাময় দৃশ্য দেখানোর উদ্যোগ মালদ্বীপ পুলিশ সার্ভিসে। তথ্য বলছে, দেশটিতে গত বছর মোট 2876টি সড়ক দুর্ঘটনা ঘটে, আর চলতি বছরের প্রথম 3 মাসেই 1068টি দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক প্রবাসী বাংলাদেশীও হতাহতের খবর পাওয়া গেছে। এটা আমার ড্রাইভারের উপরে দায়িত্ব। যদি সতর্ক সহকারে গাড়ি চালায়, তা আশা করি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কমে যায়। যখন আপনারা গাড়ি চালাবেন তখন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবেন না, যত্র ইয়ারফোন ব্যবহার করবেন না, অন্যমনস্কভাবে গাড়ি চালাবেন না, তাহলেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। দুর্ঘটনা প্রতিরোধে মালদ্বীপ পুলিশের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দুর্ঘটনার প্রতিচ্ছবি প্রদর্শন, স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম শেখানো সহ নানা কর্মসূচি চালু করা হয়। সড়ক দুর্ঘটনা এড়াতে মালদ্বীপ প্রবাসীদের সচেতন হওয়ার পাশাপাশি সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। যারা প্রতিনিয়ত রাস্তাঘাট ব্যবহার করে চলাচল করছেন এবং বিশেষ করে যারা মোটর বাইক পরিচালনা করছেন, তারা এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হবেন এবং যাতে করে আমরা কোনোভাবেই কেউ
এই সড়ক দুর্ঘটনায় পতিত না হই। সেজন্য আমাদের যা যা করণীয়, যে ধরনের আমাদের জিনিসগুলো জানার প্রয়োজন, অবশ্যই আমরা শুধু আইন প্রয়োগ নয়, ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাগত আরও একবার। রোহিঙ্গা সমস্যার সমাধানে আরাকান আর্মি এবং মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে বক্তব্য রাখেন তিনি। যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা, এই ব্যাপারে আমরা একটা বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই দায়িত্বহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই, প্রত্যাবাসনের একমাত্র সমাধান। যখন মহাসচিব জাতিসংঘে এসেছিলেন গত মার্চ মাসে, তিনিও কক্সবাজারে এসে অত্যন্ত দায়িত্বহীনভাবে বলেছেন যে প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। আমরা তেমন মনে করি, রোহিঙ্গারাও তাই ভাবে, সারা দুনিয়াও সেই কথা বলে। বিগত ৩ নির্বাচনের ক্ষত কাটিয়ে ভোট দিতে ফেব্রুয়ারির অপেক্ষায় এখন উন্মুখ গোটা দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, সুশাসনের মাধ্যমেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা দেশের ক্রান্তিকালের কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, গত ১৭ বছর মানুষ নিজের ভোট দিতে পারেনি, তাই উৎসবের ভোটের জন্য ফেব্রুয়ারির অপেক্ষায় এখন গোটা দেশ। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সংলাপে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, শিক্ষিত মানুষরা দেশের প্রতি দায়বদ্ধ না থাকায় সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আমাদের আজকে যে অধঃপতন, এই অধঃপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আর আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি, এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না, কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না। আমরা যারা এই চেয়ারে বসি, উই আর এট ফল্ট। রাত্রে ভোট করতে কেউ বলে দেয় নাই, ওনারা করছে। ভোট না হইলেও সিলমাইরা ভরতে হবে, এগুলি ওনারা করছে। অন্তর্বর্তী সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ না নেয় সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রায় 13 মাস যাবত বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অবশেষে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার পর্ব। শেষ দিন পর্যন্ত মোট 21টি প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। আজ বিকালে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। তবে কেবলই সাফাই দিয়েই ক্ষান্ত নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের মন জয় করতে মরিয়া প্রার্থীরা। অনেকেই মানছেন না নির্বাচনী আচরণবিধিও। সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা বলেন, কিছু প্রভাবশালী ছাত্র সংগঠন আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় ক্যাম্পাসে ট্যাগিং এর রাজনীতি বন্ধের আহ্বান জানায় তারা। নারী যারা আছে তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটে ভুক্ত হয়।
তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করা ঘটনায় ক্ষমা চেয়ে হল প্রভোস্টের কাছে চিঠি দিয়েছেন। উমামার ক্ষমা চাওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান ছাত্রদলের জিএস প্রার্থী। অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না। ইউনিটি টু রিবিল্ড প্যানেলের সমাজসেবা সম্পাদক প্রার্থী সীমা আক্তার সাইবার হয়রানির শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন। মনে হয় যে আমাকে ইচ্ছে করে টার্গেট করা হচ্ছে এবং অনলাইনে বুলিং করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে মঙ্গলবার প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপর বিকেল 4টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একদিকে প্রার্থীরা অভিযোগ করছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, অন্যদিকে নির্বাচন কমিশন সাফাই গাইছে নিরপেক্ষতার। সব মিলিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর এই আবহাওয়া যে আরও বদলাবে তা এখন থেকে স্পষ্ট। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ।